আজ আপনাদের এমন একজন ক্ষণজন্মা কিংবদন্তির গল্প শোনাবো, যার গল্প সমাজের নানা কুসংস্কার, কুপ্রথা ও অন্যায় অনাচারের বিরুদ্ধে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হতে অনুপ্রেরণা যোগাবে। মাত্র 29 বছর বেঁচে থেকেও সাহিত্য ও সমাজ সংস্কারের পেছনে অসামান্য অবদান রেখে গিয়েছেন যিনি, যার হাত ধরেই রচিত হয়েছিল মহাভারতের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ গ্রন্থ। যিনি মহাভারতকে ধনী গরিব সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য নিজের জমিদারি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। বিধবা বিবাহ প্রচলনের জন্য অকাতরে দান করেছেন যিনি, এবং শেষ জীবনে নিদারুণ অর্থকষ্টে ভুগে মারা গিয়েছেন। তার নাম কালীপ্রসন্ন সিংহ। জন্মেছিলেন 1840 সালের 23 ফেব্রুয়ারি উত্তর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে। পড়াশোনা করেছেন বর্তমান প্রেসিডেন্সি কলেজে, যেটি ওই সময় হিন্দু কলেজ নামে পরিচিত ছিল, যদিও 1857 সালে তিনি কলেজ ত্যাগ করেন। বাড়িতেই তিনি তার ইংরেজি, বাংলা ও সংস্কৃত শিক্ষা অব্যাহত রেখেছিলেন। মিস্টার ক্রিক প্যাট্রিক নামক একজন ইউরোপীয় শিক্ষকের তত্ত্বাবধানে তার ইংরেজির জ্ঞান উন্নত করেছিলেন। কালীপ্রসন্ন বহুমুখী গুণাবলীর একজন মানুষ ছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি অদ্ভুত স্মরণশক্তির অধিকারী ছিলেন। মাত্র একবার দেখলে কিংবা শুনলেই তিনি যে কোনো কিছু মনে রাখতে পারতেন। তিনি মাত্র 13 বছর বয়সে 1853 খ্রিস্টাব্দে বাংলা ভাষার চর্চার জন্য বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের একটি অমূল্য রত্ন, যেখানে তৎকালীন কলকাতার সমাজ ও সংস্কৃতির চিত্র ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরা হয়েছে। তবে তার সবচেয়ে বড় কীর্তি হল মহাভারতকে 18 পর্বে গদ্য আকারে বাংলায় অনুবাদ করা। এটিই ছিল মহাভারতের পূর্ণাঙ্গ প্রথম অনুবাদ, যা এখনও ব্যাপকভাবে পঠিত, প্রকাশিত ও সমাদৃত হয়। এই পুরো প্রকল্পটি খোদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে তত্ত্বাবধান করেছেন। কালীপ্রসন্ন সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবথেকে প্রিয় শিষ্য ছিলেন। মহাভারতের এই অনুবাদটি 1858 থেকে 1866 সালের ভিতরে প্রকাশিত হয়েছিল। অনুবাদের ক্ষেত্রে তিনি মূল ভাব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। এই সমগ্র অনুবাদকরণ প্রক্রিয়াটি উত্তর কলকাতার বরানগরে অবস্থিত সারস্বতাশ্রম নামে একটি বাড়িতে সম্পন্ন হয়েছিল। দরিদ্রদেরকেও মহাভারতের শিক্ষা প্রদান করার লক্ষ্যে কালীপ্রসন্ন বিনামূল্যে মহাভারত বিতরণ করতেন। এই বিপুল খরচ বহন করতে তিনি নিজস্ব মালিকানাধীন জমিও বিক্রি করে দিয়েছিলেন, যেটি তিনি তার পৈতৃক জমিদারি সূত্রে পেয়েছিলেন। তিনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতাও অনুবাদ করেছিলেন, যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। সমাজ সংস্কার ও দানশীলতায় কালীপ্রসন্নের কীর্তি। 1861 সালে হরিশচন্দ্র মুখার্জির মৃত্যুর পর স্থানীয় ভারতীয়দের কল্যাণে নিবেদিত তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা অর্থের অভাবজনিত কারণে বিলুপ্তির সম্মুখীন ছিল। কালীপ্রসন্ন, যিনি হরিশচন্দ্র মুখার্জিকে অত্যন্ত সম্মান করতেন, 50,000 টাকা ব্যয়ে সেই পত্রিকাটির মালিকানা কিনে নেন এবং পত্রিকা পরিচালনার জন্য শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়কে নিযুক্ত করেন। তিনি বিধবা পুনর্বিবাহ প্রথার সমর্থক ছিলেন এবং বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়নের পরে এই প্রথা জনপ্রিয় করার জন্য একটি বিধবা মেয়েকে বিয়ে করলে 1,000 টাকা এরকম একটি পুরস্কারের ঘোষণা করেন। চার্চ মিশনারি সোসাইটির ধর্মযাজক রেভারেন্ড জেমস লং দীনবন্ধু মিত্রের লিখিত বিতর্কিত একটি নাটক নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করার জন্য বিদ্রোহী বলে অভিযুক্ত হয়েছিলেন। উক্ত নাটকে মূলত স্থানীয় ভারতীয়দের প্রতি ব্রিটিশ নীল বিক্রেতাদের নৃশংসতার সমালোচনা করা হয়েছিল। কালীপ্রসন্ন রেভারেন্ড লং এর প্রদত্ত জরিমানার সম্পূর্ণ অর্থ প্রদান করেছিলেন। কালীপ্রসন্ন একজন জমিদার হয়েও কৃষকদের মঙ্গলের জন্য রাজস্বের বিরোধিতা করতেন এবং বেশ কিছু কৃষককে রাজস্ব বোঝা থেকে মুক্তি প্রদান করেছিলেন, এটি জানা সত্ত্বেও যে জমিদার পরিবারের প্রধান আয়ের উৎস কৃষকদের দেওয়া রাজস্ব থেকেই আসে। এভাবে নানা সামাজিক কাজে ও মহাভারতকে ছড়িয়ে দেবার লক্ষ্যে অর্থ ব্যয় করতে করতে উড়িষ্যার বড় জমিদারি ও কলকাতার বেঙ্গল ক্লাব বিক্রি হয়ে যায়। এটা বলা হয়ে থাকে যে এক মহাভারতের কতিপয় প্রতিলিপি বিতরণের জন্যই ওই সময়ে তাকে 2.5 লক্ষ টাকার বিপুল আর্থিক ধাক্কা মেনে নিতে হয়েছিল। এক পর্যায়ে তিনি ঋণের করাল গ্রাসে আবদ্ধ হতে থাকেন। ঋণ বাড়তে থাকায় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন, যার ফলে তার যকৃতের রোগ হয়। এরপর তিনি এই বিশাল অবদান পেছনে ফেলে রেখে মাত্র 30 বছর বয়সে 24শে জুলাই 1870 সালে ইহলোকের মায়া কাটিয়ে পরলোক গমন করেন।
তার শেষ দিনগুলোতে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে কি বিশাল ঋণে পতিত হয়েছেন। তিনি তার বন্ধু ও আত্মীয়দের দ্বারাও প্রতারিত হন। বিনম্র শ্রদ্ধা নিবেদন করি ক্ষণজন্মা এই ব্যক্তির প্রতি।